রাকেশ ছিল বিনয় এবং মালতীর একমাত্র ছেলে। তারা ঝাড়খণ্ডের একটি ছোট্ট গ্রামে বসবাস করত। রাকেশ পড়াশোনায় খুব ভালো ছিল। সে তাদের গ্রামের একটি স্কুলে ক্লাস 4-এ পড়ত। রাকেশের বাবা বিনয় একটি মুদির দোকানে কাজ করত। বিনয় দোকান থেকে যা টাকা পেত সব মদ খেয়ে শেষ করে দিত। তাই মালতী লোকের বাড়িতে কাজ করে খুব কষ্টের সাথে তাদের সংসার চালাতো। একদিন রাকেশ ও তার মা মালতী বাড়িতে বসেছিল। তখন সেখানে বিনয় এসে বলে, মালতী, কোথায় টাকা রেখেছিস বার কর। আমার বন্ধুরা আমার জন্য বাইরে অপেক্ষা করছে। আমাকে তাড়াতাড়ি টাকা দে, মদ খেতে যাব। যা টাকা ছিল তুমি তো কাল সব নিয়ে চলে গেলে, আমার কাছে আর কোনো টাকা নেই। হ্যাঁ জানি আমি তোর কাছে টাকা আছে, তুই লুকিয়ে রেখেছিস। তোর কাছ থেকে কি করে টাকা বার করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। এই বলে বিনয় মালতীকে মারতে শুরু করে। বিনয় মালতীকে মারধর করে তার কাছ থেকে টাকা কেড়ে নিয়ে চলে যায়। মালতী বিনয়ের এরকম আচরণ দেখে কাঁদতে থাকে। মালতীকে কাঁদতে দেখে তার ছেলে রাকেশও কাঁদতে কাঁদতে তার মাকে বলে, মা তুমি কেঁদো না, দেখবে একদিন আমি অনেক বড় হব, সেদিন তোমাকে কেউ মারতে পারবে না। হ্যাঁ বাবা, তুই ভালো করে পড়াশোনা কর। তুই যখন বড় হয়ে যাবি তখন আর আমাদের এত দুঃখ থাকবে না। এইভাবে তারা কিছুক্ষণ গল্প করার পর রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাকেশ স্কুলে যায়। স্কুলে তাদের রাশি ম্যাডাম ক্লাস নিতে আসে। কালকে 15ই আগস্ট। কে বলতে পারবে 15ই আগস্টের দিন কি হয়েছিল? রাকেশ, তুমি বলো, 15ই আগস্ট আমরা কিসের জন্য পালন করি? ম্যাম, ওই দিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল। ঠিক বলেছ রাকেশ, বসে পড়ো। ঠিক আছে, আজকে আমি তোমাদের ক্লাস নেব না। আজকে সবার থেকে আমি তাদের মনের ইচ্ছে জানতে চাইবো যে বড় হয়ে কে কি হতে চায়। আচ্ছা প্রীতি, তুমি বলো, তুমি বড় হয়ে কি হতে চাও? ম্যাম, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। গুড। আচ্ছা শ্রাবণী, তুমি বলো, তুমি বড় হয়ে কি হতে চাও? ম্যাম, আমি বড় হয়ে আপনার মতো শিক্ষক হতে চাই। আমি সবাইকে পড়াতে চাই। খুব ভালো। আচ্ছা এবার রাকেশ বলো, তুমি বড় হয়ে কি হতে চাও? ম্যাডাম, আমি বড় হয়ে আর্মি অফিসার হতে চাই। আমাদের দেশের সেনাবাহিনীর সঙ্গে আমাদের দেশকে রক্ষা করতে চাই। গুড, খুব ভালো রাকেশ। তোমাদের সবার ইচ্ছা যেন পূর্ণ হয়। এভাবে সবাই তাদের ইচ্ছেগুলো বলতে থাকে। আচ্ছা, কালকে সবাই সকাল সকাল স্কুলে চলে আসবে। কাল আমাদের স্কুলে পতাকা তোলা হবে। এই বলে ম্যাম সেখান থেকে চলে যায়। ক্লাস শেষ হয়ে গেলে বিকেলে সবাই বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে স্কুলের মাঠে পতাকা তোলা হয়। গ্রামের প্রধান স্কুলে পতাকা তুলে সব স্টুডেন্টদের নিয়ে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করে। অনুষ্ঠান শেষ হয়ে গেলে রাকেশ বাড়ি ফিরে আসে। মা, গ্রাম প্রধান আজ আমাদের স্কুলে পতাকা তুলেছে। আচ্ছা মা, আমি বড় হয়ে গেলে 15ই আগস্টের দিন আমি আমাদের স্কুলে পতাকা তুলতে পারবো? তোকে অনেক পড়াশোনা করে অনেক বড় হতে হবে, তারপর তুই তোদের স্কুলে পতাকা তুলতে পারবি। আমি অনেক ভালো করে পড়াশোনা করব। মা, এই দেখো, স্কুল থেকে আমাদের কেক, লজেন্স আরো কত কিছু দিয়েছে। তুমি এগুলো রেখে দাও, আমি বন্ধুদের সঙ্গে খেলতে যাচ্ছি, বাড়ি এসে খাবো। এই বলে রাকেশ সেখান থেকে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন বিনয় অনেক মারধর করে মালতীর কাছ থেকে কোনো টাকা পায় না। তাই সে যে মুদি দোকানে কাজ করত সেই দিন সে সেখান থেকে টাকা চুরি করে মদ খায়। কিন্তু দোকান মালিক রামু কিছুই বুঝতে পারে না। এভাবে বিনয় প্রতিদিন দোকান থেকে টাকা চুরি করে মদ খেত। টাকা কমতে থাকায় রামুর বিনয়ের ওপর সন্দেহ হয়। একদিন বিনয় দোকান থেকে টাকা চুরি করছিল। তখন সেখানে রামু এসে পড়ে এবং তাকে হাতে নাতে ধরে। এই তো, আজকে তোকে হাতে নাতে ধরেছি। কিছুদিন হলো আমার দোকান থেকে চুরি হচ্ছিল, তাহলে তুই সব টাকাগুলো নিয়েছিস। আজ তোকে ছাড়বো না বিনয়, তোকে মেরে মেরে ফেলবো। দাদা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। দাদা, আমি আর কোনোদিন এরকম করব না। রোজ রোজ চুরি করে এখন আবার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। পলাশ, বিজয়, তাড়াতাড়ি মালটাকে ধর, গাছে বেঁধে ফেলে কে। এই বলে রামু বিনয়কে দোকান থেকে বাইরে বার করে দেয়। গ্রামের সবার সামনে রামু বিনয়কে অনেক মারধর করে। অনেক মারার ফলে বিনয় সেখানে অজ্ঞান হয়ে যায়। এই খবর শুনে মালতী এবং রাকেশ সেখানে আসে। তারা দুজনে মিলে খুব কষ্ট করে ধরে ধরে বিনয়কে বাড়ি নিয়ে যায়। অনেক মার খাওয়ার ফলে বিনয়ের মাথায় অনেক আঘাত লাগে। মালতী এবং রাকেশ তাকে হসপিটালে অ্যাডমিট করে। তারা হাসপাতালে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলে, সরি, আমরা পেশেন্টকে বাঁচাতে পারলাম না। ডাক্তারের কথা শুনে মালতী জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে। তাকে এভাবে কাঁদতে দেখে রাকেশও কাঁদতে থাকে। কিছুক্ষণ পর তারা বিনয়ের শেষ কাজ সম্পন্ন করে বাড়ি ফিরে আসে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। খুব কষ্ট করে মালতী রাকেশকে পড়াশোনা করায়।
একদিন রাকেশ তার রুমে বসে পড়ছিল। তখন সেখানে মালতী এসে বলে, রাকেশ, বাড়িতে খাবার কিছু নেই, তুই একবার রামুর দাদার দোকানে গিয়ে কিছু চাল আর ডাল ধার করে আনতে পারবি? আচ্ছা মা, আমি গিয়ে দেখছি রামু কাকা ধার দেয় কিনা। এই বলে রাকেশ রামুর দোকানে চলে যায়। রামু কাকা, আমাদের কিছু চাল আর ডাল ধার দেবে? কিছুদিন পরেই আমরা তোমার টাকা শোধ করে দেব। তোদের লজ্জা লাগে না আমার কাছে কিছু ধার চাইতে? তোর বাবা আমার দোকান থেকে যা টাকা চুরি করেছে আগে সেগুলো ফেরত দে, তারপর আমার কাছ থেকে কিছু ধার চাইবি। দাও না কাকা, আমার মা কিছুদিন পরে টাকা পেলেই তোমার ধার শোধ করে দেবে। যা এখান থেকে বেরিয়ে যা, বেশিক্ষণ তোকে দোকানে দাঁড়াতে দিলে হবে না, কারণ তুই চোরের ছেলে, আমার দোকান থেকে কিছু চুরি করেও নিতে পারিস। রামু রাকেশকে চোর বলে অপমান করে দোকান থেকে বার করে দেয়। রাকেশ দুঃখী মনে সেখান থেকে বাড়ি ফিরে আসে। এরপর থেকে গ্রামের কোনো ছেলে রাকেশকে খেলতে নিত না, সবাই তাকে চোর চোর করে তাড়িয়ে দিত। এভাবে কয়েক বছর কেটে যায়। রাকেশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করে। একদিন রাকেশ তার ঘরে বসেছিল, তখন সেখানে মালতী এসে বলে, বাবা, তোর তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল, এবার তুই একটা কোথাও কাজে লেগে যা। মা, আমি আর্মি হব বলে পরীক্ষা দিয়েছি, কিছুদিন পরে রেজাল্ট আউট হবে, আমি সেই রেজাল্টের অপেক্ষায় আছি। আচ্ছা ঠিক আছে, চল, অনেক রাত হয়ে গেল, এবার খাবার খেয়ে নে। এরপরে তারা দুজনে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিছুদিন পর রাকেশের রেজাল্ট আউট হয়। রাকেশ আর্মি পরীক্ষায় পাশ করে এবং আর্মিতে চান্স পেয়ে যায়। রাকেশকে আর্মি পোশাকে দেখে মালতীর চোখ জলে ভরে যায়। মা, তুমি কাঁদছো? আজ তো আমাকে হেসে বিদায় দেওয়ার দিন। মা, আমার ছোটবেলার স্বপ্ন আজ পূর্ণ হয়েছে। আমার ছেলে আর ছোট নেই, আমার ছেলে আজ অনেক বড় হয়ে গেছে। মা, এবার আমাকে বের হতে হবে, আজ রাত 9টায় ট্রেন, কাশ্মীরে পোস্টিং পড়েছে। তুমি একদম চিন্তা করবে না, আমি সব সময় ফোন করব। এভাবে কিছুক্ষণ কথা বলার পর রাকেশ ডিউটিতে চলে যায়। সে যখন গ্রাম ছেড়ে যাচ্ছিল, গ্রামের সকলে দাঁড়িয়ে দেখছিল। তখন রামু সবাইকে বলে, এর বাবা গ্রামের ক্ষতি করত, এবারে দেশের ক্ষতি করতে যাচ্ছে। আমার কথা সবাই মিলিয়ে নিস, এই ছেলে আমাদের দেশের অনেক ক্ষতি করবে। রামুর কথা শুনে রাকেশের মন অনেক খারাপ হয়ে যায়। সে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। রাকেশের ডিউটি বর্ডারের কাছেই পড়ে। কিছুদিনের মধ্যেই রাকেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন হয়ে যায়। একদিন রাকেশ কিছু সেনাদের নিয়ে বর্ডারে ডিউটি করছিল, তখন পার্শ্ববর্তী দেশ অ্যাটাক করে দেয় এবং দুদিক থেকে ফায়ারিং শুরু হয়ে যায়। এভাবে যুদ্ধ চলতে থাকে। কিছুক্ষণ এভাবে গুলি চলতে থাকায় ইন্ডিয়ান আর্মির অনেকেই জখম হয়ে যায় এবং পার্শ্ববর্তী দেশের কিছু সেনাকে ইন্ডিয়ান আর্মি মেরে দেয়। যুদ্ধ করতে করতে রাকেশের হাতে একটি গুলি লেগে যায়। রাকেশ হাতে গুলি রাখা অবস্থাতেই যুদ্ধ করতে থাকে। এভাবেই তারা পার্শ্ববর্তী দেশের সব সেনাদের হারিয়ে দেয়। এই খবর সারা দেশে ছড়িয়ে পড়ে। রাকেশকে নিউজে বারবার করে দেখানো হয়। রাকেশের গ্রামের লোক নিউজে রাকেশকে দেখে অবাক হয়ে যায়। এই দেখে গ্রামের সব লোক রামুকে অনেক উল্টোপাল্টা করে বলতে থাকে। কিছুদিন পর রাকেশ সুস্থ হয়ে যায় এবং তার ডিউটি শেষ হলে সে বাড়ি ফিরে আসে। রাকেশকে দেখে কাঁদতে কাঁদতে মালতী বলে, আমি জানতাম বাবা, তুই একদিন আমাদের গ্রামের নাম এভাবে উজ্জ্বল করবি। আমি আজ অনেক গর্ববোধ করছি যে আমি তোর মতো ছেলেকে জন্ম দিয়েছি। মা, এ সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তুমি না থাকলে আমি আজ এই জায়গায় পৌঁছাতে পারতাম না। তুমি আমাকে সব সময় সাপোর্ট করেছো। এভাবে দেখতে দেখতে কিছুদিন পরেই 15ই আগস্ট চলে আসে এবং তাদের স্কুল থেকে রাকেশকে পতাকা তোলার জন্য ইনভাইট করা হয়। রাকেশ 15ই আগস্টের দিন স্কুলে যায় পতাকা তুলতে। সে পতাকা তোলার পর বলে, আজ 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। ইংরেজরা আমাদের উপর 200 বছর যে অত্যাচার করেছে, সেই অত্যাচার থেকে আজকের দিনে আমরা মুক্তি পেয়েছিলাম। কিন্তু এখনো কিছু কিছু মানুষ আছে যারা আমাদের দেশকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। তাই আমাদের এখন বাইরের শত্রুর থেকে ভিতরের শত্রুদের সাথে লড়াই করে এদেরকে শেষ করতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। রাকেশের ভাষণ শুনে তাদের গ্রামের সবাই অনেক খুশি হয়। তার কথা শুনে মালতীরও চোখ জলে ভরে যায়। এভাবেই রাকেশকে তাদের গ্রামের সকলে সম্মানের চোখে দেখতে থাকে। রাকেশও তার মাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাও। তোমরা কোন কোন জায়গা থেকে আমাদের গল্প দেখছো এটাও আমাদের কমেন্টে মেনশন করো। গল্পটি তোমাদের পছন্দ হলে এখনই গল্পটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে প্রতিদিন তোমরা আমাদের গল্প দেখতে পারো।
বিলাসপুর গ্রামে রচনা তার বাবা মদন এবং মা সঙ্গীতার সঙ্গে থাকত। রচনার বাবা মা তাদের ছোট্ট একটা জমিতে চাষবাস করে যা টাকা ইনকাম করত সেই টাকা দিয়ে খুব কষ্টেই নিজেদের সংসার চালাতো এবং সংসার চালানোর সাথে সাথে রচনার পড়াশোনার জন্য তাদের খুব কষ্টে টাকা জোগাড় করতে হতো। বাড়ির এত খারাপ পরিস্থিতি থাকার জন্য মদন সবসময় খুব চিন্তায় থাকত। একদিন সবাই একসঙ্গে খেতে বসেছিল। তখনই সঙ্গীতা তার স্বামী মদনকে বলে, দিন দিন জিনিসের যা দাম বেড়েছে, আর তার সাথে রচনাও উঁচু ক্লাসে উঠছে, এভাবে সামান্য টাকায় আমাদের আর চলবে না। তাই ভাবছি চাষবাস করার সাথে সাথে আমরা দুজনে অন্য কাজও করি, তাতে বাড়িতে কিছু টাকা এসে যাবে। সঙ্গীতা, তুমি ভালো করেই জানো আমাদের গ্রামের সকলেই চাষবাসের সঙ্গে যুক্ত, তাই এখানে অন্য কোনো কাজ পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। মদন, তাহলে কি সারা জীবন আমরা এভাবেই থাকবো? এভাবে তো ছোট্ট একটা জমি চাষ করাতে আমরা না ঠিক মতো সংসার চালাতে পারবো, আর না ঠিক মতো মেয়েকে পড়াতে পারবো। সেই জন্যই তো আমি তোমাকে বলছি, এখানে সবকিছু বিক্রি করে চলো আমরা শহরে শিফট হয়ে যাই। দুজনে কোনো না কোনো কাজ করে ভালোভাবে নিজেদের সংসার চালাবো এবং মেয়েকে পড়াবো। কিন্তু এভাবে একটা অজানা শহরে যদি কোনো সমস্যা হয়? সঙ্গীতা, তুমি শুধুই চিন্তা করছো। শহরে তো আমার ছোটবেলার বন্ধুও আছে, তাই তুমি নিশ্চিন্তে থাকো, সেখানে আমাদের কোনো কিছুর সমস্যা হবে না। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি করো। আমি তো শুধু সংসার চালানোর সাথে সাথে নিজের মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে চাই। সঙ্গীতার কথা শুনে মদন খুশি খুশি বাইরে চলে যায় এবং গ্রাম প্রধানের কাছে নিজের বাড়ি এবং চাষের জমি বিক্রি করে পরের দিন সকালে তারা শহরের জন্য রওনা হয়। শহরে গিয়ে তারা তাদের টাকা দিয়ে একটি ঘর ভাড়া নেয় এবং মদন তার বন্ধু সঞ্জয়ের সাহায্যে তাদের একটি কারখানায় কাজ করতে শুরু করে। এভাবেই কয়েকদিন তাদের খুব ভালোভাবেই কেটে যায়। কিন্তু সময় বাড়ার সাথে সাথে মদনের মদের নেশা হয়ে যায়, আর সে কারখানা থেকে টাকা পেলেই মদ খেয়ে বাড়ি ফিরতে থাকে। মদন, তুমি কি সব শুরু করেছো বলো তো? আমরা দুজনে ঠিক করেছিলাম শহরে এসে পরিশ্রম করে মেয়েকে মানুষের মতো মানুষ করে তুলবো, কিন্তু এখানে আসা মাত্রই তুমি মদ খাওয়া শুরু করে দিয়েছো। এই সঙ্গীতা, আমার টাকার আমি মদ খেয়েছি, বেশ করেছি। মেয়ের দায়িত্ব কি শুধু আমি একা নিয়ে বসে আছি? মেয়েকে লেখাপড়া করানোর এত ইচ্ছা যখন, নিজে পরিশ্রম করে সেই টাকা দিয়ে মেয়েকে স্কুলে ভর্তি কর। আমার কাছে তোদের পেছনে খরচ করার জন্য টাকা নেই। মদন সঙ্গীতাকে এই বলে ঘরের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সঙ্গীতা মদনের মুখে এই কথা শুনে খুব চিন্তায় পড়ে যায়। তখনই রচনা সঙ্গীতাকে বলে, মা বাবা, এরকম বলছো কেন? তুমি কি আমাকে এখানে স্কুলে ভর্তি করবে না? আমি কি আর কোনোদিন লেখাপড়া করতে পারবো না? না রচনা, তুমি এত বেশি চিন্তা করছো কেন? বাবা এরকম বলেছে তো কি হয়েছে? আমি তো এখনো বেঁচে আছি। আমি দিনরাত পরিশ্রম করে তোমাকে লেখাপড়া শেখাবো। দেখবে একদিন লেখাপড়া করে তুমি অনেক বড় হবে। সঙ্গীতা রচনাকে এই বলে ঘরের ভেতরে চলে যায় এবং তার কাছে গ্রাম থেকে আনা যা টাকা বেঁচেছিল সেই টাকা গুনতে শুরু করে। আর মাত্র 15,000 টাকা বেঁচে আছে। এই টাকায় তো রচনাকে স্কুলে ভর্তি করা যাবে না, তাই আমাকে কোনো না কোনো কাজ করে আরো টাকার ব্যবস্থা করতে হবে। এবং পরের দিন সকালেই কাজের খোঁজে বেরিয়ে পড়ে। এভাবে সকাল থেকে বিকেল হয়ে যায়, কিন্তু সে একটিও কাজের ব্যবস্থা করতে পারে না। শেষমেশ সঙ্গীতা দুঃখী মনে ঘরের দিকে আসছিল। তখনই রমেন নামের এক ব্যক্তি সঙ্গীতাকে বলে, বৌদি, এখানে আশেপাশে কোনো কম দামি বিরিয়ানির দোকান আছে? আমি কিছুদিন আগেই পরিবার নিয়ে এখানে এসেছি, এখানকার আমি কিছুই ঠিক মতো জানি না। দাদা, আমিও কয়েক মাস আগে গ্রাম থেকে এই শহরে এসেছি, তাই আমিও খুব ভালো কিছু জানি না, কিন্তু শুনেছি এখান থেকে কিছুটা দূরে রয়্যাল বিরিয়ানির দোকান আছে। ওরে বাবা, রয়্যাল বিরিয়ানির দোকান? এই তো আমি কিছুক্ষণ আগেই সেখান থেকে আসছি। ওই দোকানে বিরিয়ানি 150 টাকা প্লেট বিক্রি হয়। আমার মতো গরিবের পক্ষে ওই বিরিয়ানি কেনা সম্ভব নয়। না দাদা, আমি যতটা জানি আমাদের আশেপাশে কেন এই শহরে কোথাও সস্তা বিরিয়ানির দোকান নেই, তাই এভাবে দোকান না খুঁজে বাড়ি ফিরে যাওয়াই ভালো হবে। ঠিক বলেছ বৌদি, দোকান খুঁজতে খুঁজতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। বাড়ি গিয়ে ছেলেকে যেমন করেই হোক বুঝিয়ে দেব। রমেন সঙ্গীতাকে এই বলে সেখান থেকে বাড়ি ফিরে আসে। এদিকে সঙ্গীতাও কাজ না পেয়ে দুঃখী মনে নিজের বাড়ি ফিরে যায় এবং কিভাবে টাকা জমিয়ে মেয়েকে স্কুলে ভর্তি করবে সেই কথা ভেবে চিন্তা করতে থাকে।
তখনই তার মাথায় রাস্তার ধারে একটি ঠেলায় বিরিয়ানির দোকান খোলার বুদ্ধি আসে। শহরের কিছু লোক এরকম আছে যাদের রয়্যাল বিরিয়ানি কেনার সামর্থ্য নেই, তাই ভগবানের নাম নিয়ে রাস্তার ধারে একটা বিরিয়ানির ঠেলা লাগাই। যদি বিরিয়ানি খাওয়ার গ্রাহক ভালো হয় তাহলে সেই টাকা জমিয়ে আমি রচনাকে স্কুলেও ভর্তি করতে পারবো। সঙ্গীতা এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিনই তার কাছে যা টাকা ছিল সেই টাকা দিয়ে বিরিয়ানি বানানোর জিনিসপত্র কিনে নিয়ে আসে এবং সে বিরিয়ানি বানিয়ে বিক্রি করার জন্য একটি ঠেলাও ভাড়া নেয়। সে ঠেলা নিয়ে বিরিয়ানি বিক্রি করার জন্য যাচ্ছিল। তখনই রচনা সঙ্গীতাকে বলে, মা, জীবনে প্রথমবার তুমি বিরিয়ানির দোকান বানিয়েছো, তাই আজ আমিও তোমার বিরিয়ানি বিক্রিতে সাহায্য করতে চাই। ঠিক আছে রচনা, যতদিন না তোমাকে আমি স্কুলে ভর্তি করছি তুমি আমাকে বিরিয়ানি বিক্রি করতে সাহায্য করো। সঙ্গীতা তার মেয়ে রচনাকে নিয়ে বাজারে বিরিয়ানি বিক্রি করতে যায় এবং সে ৮০ টাকা প্লেট দামে বিরিয়ানি বিক্রি করতে থাকে। প্রথম প্রথম সঙ্গীতার দোকানে কেউ বিরিয়ানি খেতে আসে না, কিন্তু বিরিয়ানির দাম এত হওয়ায় কল্পনা নামের এক কলেজ ছাত্রী সঙ্গীতার কাছে এসে বলে, আরে বা আন্টি, মাত্র ৮০ টাকায় বিরিয়ানির দোকান, বিরিয়ানির চাল আর মাংস ভালো তো? একবার খেয়ে দেখো না, চালের সাথে সাথে মাংস খুব ভালো কোয়ালিটির কিনে এনেছি। সঙ্গীতার কথা শুনে কল্পনাও এক প্লেট বিরিয়ানি নিয়ে খেতে শুরু করে। বা আন্টি, সত্যি বিরিয়ানি দারুণ খেতে হয়েছে। তোমার হাতের ৮০ টাকার বিরিয়ানি তো রয়্যালের ১৫০ টাকার বিরিয়ানির থেকেও অনেক ভালো। তাই আন্টি, আমাকে আরো ৫ প্লেট বিরিয়ানি প্যাক করে দাও। আজ আমি আমার কলেজের বান্ধবীদের বিরিয়ানি পার্টি দেব। সঙ্গীতা কল্পনার কথা শুনে তাকে আরো ৫ প্লেট বিরিয়ানি প্যাক করে দেয় এবং কল্পনা খুশি খুশি বিরিয়ানি নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে কিছুদিনে একটু একটু করে সঙ্গীতার দোকানে বিরিয়ানির গ্রাহক অনেক বেশি হয়ে যায় এবং সে বিরিয়ানি বিক্রি করে টাকা জমিয়ে তার মেয়েকে ভালো স্কুলে অ্যাডমিট করে। এভাবে কিছুদিন কেটে যায়। সঙ্গীতার দোকান খুব ভালোভাবেই চলছিল। হঠাৎ একদিন সকালে সঙ্গীতা ঠেলা নিয়ে বিরিয়ানি বিক্রি করতে যাচ্ছিল। তখনই সে দেখে যেখানে সে ঠেলা লাগায় তার বিপরীতে একটি নতুন বিরিয়ানির দোকান হয়েছে এবং সে সঙ্গীতার বিরিয়ানির থেকে ১০ টাকা কম দামে বিরিয়ানি বিক্রি করছে। বিরিয়ানির দাম কম হওয়ার জন্য সবাই তার দোকানে বিরিয়ানি খেতেও যাচ্ছে। এই দেখে সঙ্গীতা অনেক বেশি দুঃখী হয়ে যায়। হায় ভগবান, কত কষ্ট করে মেয়েকে স্কুলে ভর্তি করলাম, ভাবলাম বিরিয়ানি বিক্রি করে ঠিক মেয়ের লেখাপড়া ভালোভাবে কমপ্লিট করে নেব, কিন্তু এভাবে নতুন দোকান হওয়াতে তো আমার কাছে একটাও কাস্টমার আসছে না। সঙ্গীতা এসব ভেবে অনেক চিন্তায় পড়ে যায় এবং দোকানে কাস্টমার আসার জন্য বিরিয়ানির দাম ৮০ টাকা থেকে ৭০ টাকা করে দেয়। কিন্তু সঙ্গীতার বিরিয়ানির চেয়ে নতুন দোকানের বিরিয়ানি বেশি ভালো হওয়ায় সকলে তার কাছেই বিরিয়ানি খেতে থাকে। এভাবে সঙ্গীতাকে প্রতিদিন খালি হাতেই বাড়ি ফিরতে হয়। দিন দিন দোকানে বিরিয়ানি বিক্রি না হওয়ায় সঙ্গীতা অনেক বেশি দুঃখী হয়ে যায়। তখনই রচনা এসে সঙ্গীতাকে বলে, মা, কদিন থেকে দেখছি তুমি অনেক বেশি দুঃখী থাকছো আর ঠিক মতো খাওয়া দাওয়াও করছো না। কি হয়েছে? তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন? কি বলবো রচনা মা, আমি খুব ভালোভাবে ঠেলায় বিরিয়ানি বিক্রি করছিলাম, কিন্তু হঠাৎ কিছুদিন আগে আমার ঠেলার সামনে একজন বিরিয়ানির দোকান লাগায়। সে আমার থেকে ১০ টাকা কমে বিরিয়ানি বিক্রি করছে আর তার বিরিয়ানির স্বাদ আমার বানানো বিরিয়ানির থেকেও অনেক বেশি সুস্বাদু। তাই এখন আমার দোকানে একটাও কাস্টমার আসছে না। মা, আমাদের ম্যাডাম বলছিল একটুতে কখনো ভেঙে পড়া উচিত নয়, তাই তুমি ধৈর্য রাখো, দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। না মা, পরিস্থিতি দেখে তো মনে হচ্ছে না যে একদিন সব ঠিক হয়ে যাবে। তাই ভাবছি বিরিয়ানির দোকান বন্ধ করে অন্য কিছু বিক্রি করা চালু করে দেব। সঙ্গীতার কথা শুনে রচনার মাথায় একটা আইডিয়া আসে। তখনই সে তার মাকে বলে, মা, আমি দেখেছি শহরের লোকেরা চাউমিন বা ম্যাগি খেতে খুব ভালোবাসে, তাই তুমি চিকেন বিরিয়ানি বানানোর জায়গায় ম্যাগি বিরিয়ানি বানিয়ে বিক্রি করো। দেখবে শহরের লোক নতুন সুস্বাদু ডিশের নাম শুনে ঠিক তোমার ঠেলায় ছুটে ছুটে ম্যাগি বিরিয়ানি খেতে আসবে। ঠিক আছে রচনা, তুমি যখন এত বলছো একবার এটাও ট্রাই করে দেখি, যদি কাস্টমারদের ভালো লেগে যায়। এই বলে পরের দিন সঙ্গীতা ম্যাগি বিরিয়ানি বানানোর সরঞ্জাম নিয়ে ঠেলায় সকলের সামনে ম্যাগি বিরিয়ানি বানাতে শুরু করে। সে এক প্লেট ম্যাগি বিরিয়ানি মাত্র ৪০ টাকায় বিক্রি করতে থাকে। সকলে ম্যাগি বিরিয়ানির কথা শুনে খাওয়ার জন্য খুব বেশি উৎসাহিত হয় আর একটি একটি করে সকল কাস্টমার আবার সঙ্গীতার দোকানে ফিরে আসে।
বা সঙ্গীতা আন্টি, তোমার চিকেন বিরিয়ানির মতো ম্যাগি বিরিয়ানি তো খুব বেশি সুস্বাদু। সত্যি এত কম দামে পেট ভর্তি এত সুস্বাদু খাবার খাবো আমি কখনো ভাবতে পারিনি। এইভাবেই কিছুদিনে এই ম্যাগি বিরিয়ানি বিক্রি করে সঙ্গীতার কাস্টমার দ্বিগুণ হয়ে যায়। সে কিছুদিনেই ভালো টাকাও ইনকাম করে ফেলে। একদিন সঙ্গীতা তার কাজ শেষ করে বাড়ি যাচ্ছিল, তখনই তার এক প্রতিবেশীর কাছ থেকে সে জানতে পারে যে তার স্বামী অতিরিক্ত অসুস্থ হওয়ার কারণে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। সঙ্গীতা এই খবর পেয়ে তাড়াতাড়ি হসপিটালে যায়। ডাক্তার বাবু, আমার স্বামীর কি হয়েছে? ও সুস্থ হয়ে যাবে তো? দেখুন, আপনার স্বামী অতিরিক্ত মদ খাওয়ার কারণে লিভারের সমস্যা দেখা দিয়েছে। কিছুদিন তাকে হাসপাতালে রেখে ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে ডাক্তার বাবু, আপনার যেমন মনে হয় আপনি তাই করুন, শুধু আমার স্বামীকে তাড়াতাড়ি সুস্থ করে দিন। সঙ্গীতা ডাক্তারকে এই বলে সেখান থেকে বাড়ি ফিরে আসে এবং রচনাকে একটি প্রতিবেশীর কাছে রেখে সে হসপিটালে এসে তার স্বামী মদনের দেখাশোনা করতে থাকে। এভাবে 3 দিন মদন ডাক্তারি ট্রিটমেন্ট এবং সঙ্গীতার ভালোভাবে দেখাশোনায় তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মদন সুস্থ হয়ে যাওয়ায় সঙ্গীতা তাকে বাড়ি নিয়ে আসে। দেখো মদন, আমি তোমাকে হাত জোর করে বলছি, তোমার কাজ করতে না ইচ্ছে হলে তুমি বাড়িতেই থাকো, কিন্তু এভাবে প্রতিদিন মদ খেয়ে এসো না, কারণ ডাক্তার বলেছে তুমি যদি আবার মদ খাও তাহলে তোমার মৃত্যুও হতে পারে। সঙ্গীতা, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। মদ খেয়ে যে আমি নিজের এবং তোমাদের কতটা ক্ষতি করেছি সেটা হাসপাতালে গিয়েই বুঝতে পেরেছি। তাই এখন থেকে আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও মদ খাবো না। মদনের কথায় সঙ্গীতা এবং রচনা অনেক বেশি খুশি হয়। এদিকে মদন পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ায় পুরোপুরি মদ খাওয়া ছেড়ে আবার ভালোভাবে কারখানার কাজ করে। এদিকে সঙ্গীতাও তার ম্যাগি বিরিয়ানি বিক্রি করে ভালো টাকা ইনকাম করতে থাকে। এভাবে তারা 2 স্বামী স্ত্রী মিলে মেয়ে রচনাকে ভালোভাবে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তোলে।